যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাধারণ আইনজীবী থেকে সরকার প্রধান। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন, পেজেশকিয়ান না জালিলি কে বসছেন মসনদে। গাজায় ভয়াবহ হামলা ইসরায়েলের, পাল্টা প্রতিরোধ ফিলিস্তিনি যোদ্ধাদের। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে পুরো সংবাদ। যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী হলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস। প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে দেশ পরিবর্তনে অবিলম্বে কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 1962 সালে লন্ডনে জন্ম নেওয়া কিয়ার স্টারমারের প্রধানমন্ত্রী হয়ে ওঠাটা এতটা সহজ ছিল না। সাধারণ আইনজীবী থেকে কিভাবে যুক্তরাজ্যের সরকার প্রধান হলেন তিনি, বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ভূমিধস জয় পেল লেবার পার্টি। 14 বছরের খরা কাটিয়ে দলটি থেকে যুক্তরাজ্য পেল নতুন প্রধানমন্ত্রী। শুক্রবার বাকিংহাম প্রাসাদে কিয়ার স্টারমারকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা তৃতীয় চার্লস। সেখানে রাজা চার্লস স্টারমারের সঙ্গে করমর্দন করেন। এর আগে রাজা প্রধানমন্ত্রী পদ থেকে কনজারভেটিভ পার্টি নেতা ঋষি সুনাকের পদত্যাগপত্র গ্রহণ করেন। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়ে স্টারমার জনগণের সুচিন্তিত সিদ্ধান্তের প্রশংসা করেন। তারা যুক্তরাজ্যের পরিবর্তন এবং সেবামূলক রাজনীতির জন্য ভোট দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এছাড়া কিয়ার বলেন, কোনো দেশকে পরিবর্তন করা সুইচ টেপার মতো বিষয় নয়, এর জন্য সময় প্রয়োজন। তবে পরিবর্তনের জন্য অবিলম্বে কাজ শুরু করবে তার সরকার। আমি আনন্দিত, আমরা পেরেছি। আপনারা এই বিজয়ের জন্য প্রচারণা চালিয়েছেন, লড়াই করেছেন, ভোট দিয়েছেন এবং এখন সেটি আমাদের হাতে এসেছে। এখান থেকেই পরিবর্তনের সূচনা হলো। মনে রাখবেন, কোনো দেশকে পরিবর্তন করা সুইচ টেপার মতো কোনো বিষয় নয়। সময় নিয়ে আমি দেশকে নতুন করে সাজাতে চাই। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার আগে কিয়ারকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। 1962 সালে লন্ডনে জন্ম নেন তিনি। বেড়ে ওঠেন দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের সারেতে। শ্রমজীবী শ্রেণীর সঙ্গে তার জীবনের যোগের কথা প্রায়শই বলতে শোনা যায় কিয়ারকে। তার বাবা একটি কারখানার সরঞ্জাম প্রস্তুতকারক হিসেবে কাজ করতেন এবং মা ছিলেন নার্স। 16 বছর বয়সে লেবার পার্টির স্থানীয় যুব শাখায় যোগ দেন কিয়ার স্টারমার। কিছু সময়ের জন্য উগ্র বামপন্থী একটি পত্রিকায় সম্পাদনাও করেছিলেন। 2008 সালে কিয়ার পাবলিক প্রসিকিউশনের ডিরেক্টর এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 2014 সালে তাকে নাইট উপাধি দেওয়া হয়। তিনি প্রথমবার সংসদে যান 2015 সালে। 2019 সালের সাধারণ নির্বাচনের পর লেবার পার্টির নেতা হওয়ার সুযোগ পান স্যার কিয়ার স্টারমার। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির ব্যানারে 23,432 ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন 8,462 ভোট। ইরিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন থেকে 22,340 ভোটে বিজয়ী হয়েছেন লেবার পার্টির রূপা হক। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জেমস উইন্ডার্সের পেয়েছেন 8,345 ভোট। ভেটনাল গ্রিন অ্যান্ড স্টেপনি থেকে 15,896 ভোটে নির্বাচিত হয়েছেন লেবার পার্টির রুশনারা আলী। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজমল মনসুর পেয়েছেন 14,207 ভোট। এবারের নির্বাচনে লেবার পার্টি থেকে 8 জন সহ বিভিন্ন দলের ব্যানারে প্রার্থী হন বাংলাদেশি বংশোদ্ভূত 34 জন। পপুলার অ্যান্ড লাইম হাউস আসনে 18,535 ভোটে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন লেবার পার্টির আফসানা বেগম। অভিবাসীদের তাড়ানোর পক্ষে সোচ্চার লেবার পার্টির কিয়ার স্টারমার নির্বাচনের আগে বাংলাদেশিদের নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার জন্ম দেন। এতে বেকায়দায় পড়ে যান বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত বিজয়ী নির্ধারণের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ শেষ। সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান আর কট্টরপন্থী সাইদ জালিলির ভাগ্য নির্ধারণের লড়াই এটি। গত 28 জুন অনুষ্ঠিত নির্বাচনে 4 জন প্রার্থীর কেউই 50% বেশি ভোট না পাওয়ায় ইরানের নির্বাচনী আইন অনুযায়ী ভোটের পরিসংখ্যানে শীর্ষ 2 প্রতিদ্বন্দ্বীর মধ্যে দ্বিতীয় পর্বে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট চলে 10 ঘণ্টা। প্রথম পর্বে নির্বাচনে ভোট দিয়েছেন 2,45 লাখ ভোটার। এতে সংস্কারপন্থী পেজেশকিয়ান 1,04 লাখ, সাবেক প্রধান পরমাণু আলোচক এবং বিপ্লবের মূলনীতির অনুসারী জালিলি 94 লাখ ভোট পান। দ্বিতীয় পর্বের ভোটের আগে জোরদার প্রচারাভিযানে 2টি টেলিভিশন বিতর্কেও মুখোমুখি হন তারা। ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের কথা থাকলেও 19 মে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইব্রাহিম রাইসি নিহত হলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে যায়।
গাজার বিভিন্ন স্থানে ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। সুজাইয়া পাড়ায় ফিলিস্তিনি যোদ্ধাদের মর্টার শেলের আক্রমণে অনেক ইসরায়েলি সেনা হতাহত হয়। ইসরায়েলি কমান্ড পোস্ট, হেলিকপ্টার এবং 3টি ট্যাঙ্কেও রকেট হামলা হয়। অন্যদিকে গাজার বিভিন্ন স্থানে ব্যাপক গোলাবর্ষণ এবং বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে গত 24 ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় 58 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার বিভিন্ন স্থানে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। সুজাইয়া পাড়ার কাছে ইসলামী প্রতিরোধ আন্দোলনের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের মর্টার শেলের আক্রমণে অনেক ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। রাফা শহরে ইসরায়েলি সৈন্য দলের উপর বোমা হামলাও করে এই সশস্ত্র বাহিনী। ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড এবং আল কাসাম ব্রিগেড একত্রে মিলে ইসরায়েলি কমান্ড পোস্ট ও 3টি ট্যাঙ্কে রকেট হামলাও চালিয়েছে। ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি হেলিকপ্টার বরাবরও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অন্যদিকে বৃহস্পতিবার গাজা উপত্যকার অনেক স্থানে ব্যাপক গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের কাছে পৌঁছতে পারছে না। উত্তর গাজার সুজাইয়া, আল দারাজ, আল তুফা শহর, মধ্য গাজার নুসেইরাত বাস্তু শিবির, দক্ষিণ গাজার খান ইউনিস এবং রাফা শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আগামী কয়েক ঘণ্টায় খান ইউনিস এবং রাফা শহরের প্রধান ও শেষ হাসপাতালটি জ্বালানির অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। ইতোমধ্যে নাসের মেডিকেল কমপ্লেক্সের বেশ কিছু বিভাগের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গত 24 ঘণ্টায় গাজা ইসরায়েলি হামলায় 58 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 179 জন। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে মোট নিহতের সংখ্যা 38,011 জনে পৌঁছেছে। আহত হয়েছেন 87,445 জন। ইফাত জাহান, বাংলা ভিশন। ফিলিস্তিনের আরেক অংশ অধিকৃত পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। পরিকল্পনা বাস্তবায়িত হলে দখলের কবলে পড়বে জর্ডান ভ্যালির বিপুল পরিমাণ ভূখণ্ড। একদিকে গাজায় চলছে সামরিক অভিযান, অন্যদিকে পশ্চিম তীরে বাড়ছে অবৈধ দখলদারদের পরিমাণ। বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিম তীরকে চিরতরে হজম করে ফেলতে চাইছে ইসরায়েল। এমনটি হলে আরও তীব্র হবে চলমান আঞ্চলিক উত্তেজনার আগুন। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। গোপনে ফিলিস্তিনের বিপুল ভূখণ্ড দখল করছে ইসরায়েল। আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রমেই বাড়ছে জোর দখলের পরিমাণ। সম্প্রতি পশ্চিম তীরের জেরিকো শহরের কাছাকাছি জর্ডান উপত্যকায় নতুন করে প্রায় 13 বর্গ কিলোমিটার জায়গা বাজেয়াপ্তের অনুমোদন দিয়েছে তেল আবিব। এই নিয়ে শুধুমাত্র চলতি বছরই ইসরায়েল দখলে নিল পশ্চিম তীরের প্রায় 24 স্কয়ার কিলোমিটার জায়গা। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি অবৈধ বসতি পর্যবেক্ষণকারী সংস্থা পিস নাওয়ের দেয়া প্রতিবেদনে উঠে এসেছে ভূমি দখলের এমন কর্মকাণ্ডের তথ্য। দখল পাকাপোক্ত করতে পশ্চিম তীরের বসতিগুলোতে তৈরি করা হবে 5,000-এর বেশি নতুন আবাসিক ইউনিট। আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হচ্ছে 3টি ইহুদি নতুন জনবসতির। গিভেত হানান, কেদেম আরাভা এবং জর্ডান ভ্যালির মেশানে গাদি নামের বসতিগুলোতে 2010 সাল থেকেই বসবাস করে আসছিল দখলদার ইসরায়েলিরা। 1993 সালের অসলো চুক্তি ও অন্যান্য আন্তর্জাতিক আইনে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ। অসলো চুক্তির শর্তে বলা হয়েছিল, ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ক্রমেই সরে যাবে দখলদার ইসরায়েলি বাহিনী। কিন্তু বাস্তবে ঘটছে তার উল্টো। ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান এসব অবৈধ বসতি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার শান্তি চুক্তির প্রধান বাধা। ফিলিস্তিনের ভূখণ্ড নিজস্ব রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে ঘোষণা করা ইসরায়েলের একটি জঘন্য কৌশল। একবার কোনো জায়গা রাষ্ট্রীয় ভূখণ্ড হিসাবে স্বীকৃতি পেলে সেই জমি আর ফেরত পায় না ফিলিস্তিনিরা। দখল পাকাপোক্ত করার জন্য সেই জমি লিজ দেয়া হয় ইসরায়েলি নাগরিকদের কাছে। চাইলেও আর কখনো দখলকৃত জমি কিনতে পারে না ফিলিস্তিনের জনগণ। ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে আছেন চরম ডানপন্থী হিসাবে পরিচিত ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, পশ্চিম তীরে নতুন করে আরও 10 লাখ ইহুদি দখলদারের বাসস্থানের ব্যবস্থা করবে তার সরকার। গত জুনে স্মোট্রিচের ফাঁস হওয়া এক অডিও রেকর্ডে উঠে আসে জঘন্য ষড়যন্ত্রের কথা। সেখানে তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরকে স্বাধীন ফিলিস্তিনের সাথে যুক্ত হওয়া যে কোনো মূল্যে ঠেকাবেন তিনি।
দখলকৃত পশ্চিম তীরে ১০০টিরও বেশি বসতিতে বাস করে ৫ লাখের বেশি ইসরায়েলি ইহুদি। দখলকৃত অঞ্চলে সামরিক শাসনের অধীনে মানবেতর জীবনযাপন করছে আনুমানিক ৩০ লাখ ফিলিস্তিনি। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতিনিয়ত বাড়ছে ইসরায়েলি সেনা ও দখলদারদের অত্যাচারের মাত্রা। গত অক্টোবর থেকে শুধু পশ্চিম তীরে খুন হওয়া ফিলিস্তিনির সংখ্যা ৬০০-র কাছাকাছি, আর ইসরায়েলের কারাগারে বন্দির সংখ্যা ৯,০০০-এর বেশি। আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিনের একটি অংশ হিসাবে বিবেচিত হয় অধিকৃত পশ্চিম তীর। অবৈধ বসতি বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে অত্র অঞ্চলে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদের আশঙ্কা। প্রতিনিয়ত নতুন নতুন অঞ্চল দখলের পায়তারা বাস্তবায়ন করছে ইসরায়েল। এমনটা চলতে থাকলে একসময় হয়তো গোটা পশ্চিম তীরে খুঁজে পাওয়া যাবে না একজন ফিলিস্তিনিও। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বৃহস্পতিবার কাজাখস্তানের আস্তানায় সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে মতবিনিময় করেছেন এই দুই প্রেসিডেন্ট। এ সময় উভয় দেশের সমন্বয় আরও জোরদার করার ইচ্ছে প্রকাশ করেন তারা। বৃহস্পতিবার কাজাখস্তানের আস্তানায় সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে মতবিনিময় করেন এই দুই রাষ্ট্রের প্রেসিডেন্ট। এই সময় চায়না তুরস্কের কৌশলগত সহযোগিতামূলক সম্পর্কের উন্নয়নে নিজেদের প্রত্যাশার কথা জানান শি জিনপিং। তিনি বলেন, উভয় রাষ্ট্রকে নিজেদের মূল স্বার্থ রক্ষায় একে অপরকে সমর্থন করা প্রয়োজন। শি আরও বলেন, এই দুই দেশই জাতীয় উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিয়ম বজায় রেখে চলে। ফিলিস্তিন, ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন সংঘাত এবং বাকি সব ইস্যুতে চায়না এবং তুরস্ক একই রকম দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকে। অপরদিকে চায়নাকে এশিয়া মহাদেশে নিজেদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে উল্লেখ করেন এরদোয়ান। দেশটির প্রশংসা করে এরদোয়ান বলেন, চায়নার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানায় তারা। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে তুরস্কের উন্নয়ন কৌশলকে সংযুক্ত করে অর্থনৈতিক উন্নয়ন বাড়ানোর বিষয়েও নিজেদের প্রত্যাশার কথা জানান এই প্রেসিডেন্ট। এই সময় চায়নার পর্যটকদেরও তুরস্কে ভ্রমণে স্বাগত জানান তিনি। এরদোয়ান বলেন, বিশ্ব শান্তি ও ফিলিস্তিন ইস্যুতে তুরস্ক চায়নার ভূমিকার প্রশংসা করে। এদিন উভয় দেশের সমন্বয় জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন এরদোয়ান। ইফাত জাহান, বাংলা ভিশন। দৈর্ঘ্য মাত্র 4 ইঞ্চি, ওজন 18 গ্রাম। দেখলে মনে হবে প্লাস্টিকের তৈরি খেলনা, কিন্তু বাস্তবতা ভিন্ন। বলছি বিশ্বের সবচেয়ে ছোট সামরিক গোয়েন্দা ড্রোন ব্ল্যাক হর্নেটের কথা। বাংলাদেশি মুদ্রায় যার বাজার মূল্য 2 কোটি টাকারও বেশি। আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। প্লাস্টিকের তৈরি খেলনা হেলিকপ্টারের মতো দেখতে এই বস্তুর দাম প্রায় 2 কোটি 30 লক্ষ টাকা। দাম শুনে অবাক লাগলেও ব্ল্যাক হর্নেট নামের এই ছোট্ট ড্রোনের ক্ষমতা সম্পর্কে জানলে অবাক হবেন আপনিও। অনেক দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এই ব্ল্যাক হর্নেট ড্রোনটি উড়াতে কোনো রানওয়ের প্রয়োজন নেই। একজন সেনা সরাসরি হাত থেকে উড়াতে পারেন এই ড্রোন। শক্তিশালী প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এর বডি। সামনে লুকানো আছে 3টি উচ্চ ক্ষমতার ক্যামেরা, যা ঘুটঘুটে অন্ধকারেও ভিডিও ধারণ করতে পারে। এই ক্যামেরা এতটাই শক্তিশালী যে মাটিতে পুঁতে রাখা শত্রুপক্ষের মাইনও শনাক্ত করতে পারে। এছাড়াও হিট ভিশন, উচ্চ ক্ষমতার অপটিক্যাল জুমও রয়েছে এই ক্যামেরায়। ড্রোনটি 1000 মিটার দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এবং জিপিএস-এ নির্ধারণ করা পথেও চলতে পারে। এছাড়াও এতে রয়েছে অটো পাইলট মোড, ফলে এআইর সাহায্যে নিজেও উঠতে পারে ব্ল্যাক হর্নেট। একটি ছোট্ট রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে ড্রোনটি প্রতি সেকেন্ডে 10 মিটার পর্যন্ত বেগে চলতে পারে। বিগত 30 বছর যাবৎ বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে মানুষবিহীন ড্রোন। এই ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রের চিত্র বদলে দিতে পারে মুহূর্তেই। যুক্তরাষ্ট্র, চীন, ইরান, ভারত সহ অনেক দেশের প্রতিরক্ষা বাহিনী ড্রোন ব্যবহার করে থাকে। বেশিরভাগ ড্রোন আকারে বড় হলেও ছোট গোয়েন্দা ড্রোনেরও কদর রয়েছে বেশ। যুদ্ধক্ষেত্রে সেনারা অনেক ভারী গিয়ার ও গোলাবারুদ বহন করেন। সেক্ষেত্রে তারা গোয়েন্দা অভিযানের জন্য ছোট্ট ও হালকা ড্রোন পছন্দ করেন। আর এই বিষয়টি মাথায় রেখে নরওয়ের প্রক্স ডাইনামিক্স এএস কোম্পানিটি নির্মাণ করেছে ছোট্ট এই ব্ল্যাক হর্নেট ড্রোনটি, যার ওজন মাত্র 18 গ্রাম এবং দৈর্ঘ্য 4 ইঞ্চিরও কম।
এই ছোট্ট আকৃতি এই ড্রোনকে এনে দিয়েছে বিশ্বের সবচেয়ে ছোট মিলিটারি স্পাই ড্রোনের খ্যাতি। একটি ব্ল্যাক হর্নেট ড্রোনের দাম প্রায় $1,95,000 মার্কিন, বাংলাদেশি মুদ্রায় যার দাম দাঁড়ায় প্রায় $2,30,00,000। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, নরওয়ে, তুরস্ক, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড সহ অনেক দেশই এই ড্রোন ব্যবহার করছে। 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে 60টি ড্রোন কেনে, পরবর্তীতে 2022 সালে কেনে আরও 300টি। ধারণা করা হয় 2023 সালে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য বেশ কিছু ব্ল্যাক হর্নেট ড্রোন কিনেছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সঙ্গে থাকায় সকলকে ধন্যবাদ।